এ বাবা, আরে এর বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কেউ এসো, অ্যাম্বুলেন্স দেখো। দেখো কেউ এসছে, অ্যাম্বুলেন্স দেখো। ওই গাড়িটা নিয়ে চলে, ওই গাড়িটা মেরে চলে গেল। স্যার এ তো মরে গেছে। ফ্রেডি, অ্যাম্বুলেন্সে ফোন করো। এসব কি করে ঘটলো? আমি দেখেছিলাম স্যার। কি হয়েছিল এখানে? স্যার আমাদের চোখের সামনে একটা ট্রাক এলো আর এই মহিলাকে ধাক্কা মেরে চলে গেল স্যার। শ্রেয়া কিছু পেলে? না স্যার, কিছুই পেলাম না। যখন এই ঘটনা ঘটেছিল তখন তুমি কোথায় ছিলে? স্যার আমরা ওই চায়ের দোকানে চা খেতে এসেছিলাম, তখনই আমরা দেখলাম যে এই মহিলা ওই দিক থেকে দৌড়ে আসছিলেন। স্যার মনে হচ্ছে স্পিডে আসা ট্রাকটাকে দেখে ভয় পেয়ে গেছিল। এ হয়তো বুঝতেই পারেনি কি করা উচিত। কিন্তু ট্রাকের ড্রাইভারটা তো জানতো তার কি করা উচিত ছিল। সে ব্রেক মারতে পারতো, ট্রাকটা ঘুরিয়ে অন্যদিকে নিতে পারতো, আর নয়তো অ্যাক্সিডেন্টের পরে পুলিশ স্টেশনে গিয়ে স্যারেন্ডারও তো করতে পারতো। একটা মহিলাকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়া এ কি ধরনের মানবিকতা? স্যার ও মানুষ নয়, শয়তান ছিল স্যার। ও ওই ট্রাকটাকে ফুল স্পিডে নিয়ে এসেছিল আর এই মহিলাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছিল স্যার। তোমরা কি ট্রাকের নাম্বারটা নোট করেছো, মানে দেখেছিলে? হ্যাঁ স্যার। এই মেয়েটার হাতে কি কোনো পার্স বা ব্যাগ জাতীয় কিছু ছিল? না স্যার। কিন্তু স্যার এই মহিলার হাতে একটা বাচ্চা ছিল। কি, এই মেয়েটার সাথে বাচ্চা ছিল? হ্যাঁ স্যার, এনার হাতে একটা বাচ্চা ছিল আর ইনি হাতে বাচ্চাটা নিয়ে পালাচ্ছিলেন। কিন্তু স্যার যখন এনার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন সঙ্গে কোনো বাচ্চা ছিল স্যার না। ওনার হাতে বাচ্চা ছিল আর এক মিনিট আপনি ঠিক করে মনে করে আমাদের বলুন ঠিক কি দেখেছিলেন। স্যার আমি আমার দোকানে ছিলাম আর ওই মহিলাকে দেখছিলাম যে ওনার হাতে একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে নিয়ে উনি পালাচ্ছিলেন। তুমি মেয়েটাকে বাচ্চা নিয়ে দৌড়তে দেখেছো, আর এর বক্তব্য হচ্ছে যে মেয়েটার সঙ্গে কেউ ছিলই না। কিন্তু যদি মেয়েটার সাথে সত্যি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে সে গেলটা কোথায়? ঘটনাটা আবার এরকম নয় তো যে এই মহিলা বাচ্চাটাকে কোথাও লুকিয়ে ফেলেছিল? হতেও পারে ফ্রেডি, ওই বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে। স্যার হ্যাঁ ফ্রেডি। স্যার বাচ্চাটা একটা ঝোড়ার মধ্যে। আরে ওই মেয়েটা এই বাচ্চাটাকে এখানে এই ঝোড়ার উপরে রেখে গেছিল। কিন্তু স্যার কেউ কারোর বাচ্চাকে ঝোড়ায় কেন রেখে যেতে যাবে? হ্যাঁ স্যার বলুন। এই বাচ্চাটা এই ঝোড়ার উপরে কি করে এলো? বাচ্চা? হ্যাঁ, স্যার আমি তো জানি না, আমি তো এখানে শুধু ফল বেচি, ফল আনতে গেছিলাম। তার মানে হচ্ছে মরার আগে ওই মহিলাটা এই বাচ্চাটা এই ঝোড়ায় রেখে গেছিল। আমাদের ওই মৃত মহিলাটির খোঁজ নিতে হবে। আর এই বাচ্চাটাকে আমরা আমাদের সাথেই নিয়ে যাব। এর খেয়াল রাখাটা আমাদের দায়িত্বে পড়ে। আগে এটা খোঁজ করতে হবে যে এই বাচ্চাটার ফ্যামিলিতে কে আছে। স্যার ওই মেয়েটার ব্যাকগ্রাউন্ড তো কিছু জানতে পারা গেল না, তবে ডক্টর সালুখে কিছু জরুরি ব্যাপারে খোঁজ পেয়েছেন। সেটা কি? দয়া, এই মহিলার আর ওই বাচ্চাটার রক্তের কোনো সম্পর্ক নেই। কি? এই বাচ্চাটার সঙ্গে মহিলার ডিএনএ ম্যাচ করছে না? না স্যার। এটার একটাই মানে দাঁড়ায় দয়া, ওই মহিলা এই বাচ্চাটাকে চুরি করেছিল আর তারপরে ও পালাচ্ছিল। হতেও পারে সেটা স্যার। এটা কাজ করতে হবে, মিসিং পার্সনস ব্যুরোতে খোঁজ নিতে হবে যে কেউ কোনো বাচ্চা নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়েছে কিনা। তবে ডক্টর সালুখে এই বাচ্চার মার ব্যাপারেও কিছু বলেছিল স্যার। কি? এই মহিলা যে চপ্পলটা পরেছিল
সেই চপ্পলের নিচের দিক থেকে আমরা একটু রক্তের নমুনা পেয়েছি। সেই রক্তের ডিএনএটা পরীক্ষা করার পর জানা গেছে ওই রক্তের ডিএনএ আর ওই বাচ্চাটার ডিএনএ একদম ম্যাচ করে যাচ্ছে। আর ওই মহিলাটার বয়স, যার ওই রক্তটা, তার বয়স প্রায় 28 বছর। রক্তের চিহ্ন, তাহলে নিশ্চয়ই বাচ্চাটার মা গুরুতর আহত হয়েছে। স্যার হতে পারে ওই অজ্ঞাত পরিচয় মহিলাটাই আক্রমণ করেছিল আর বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যায়। স্যার মনে হচ্ছে এটা খুব বড় কোনো রহস্য। ওই মেয়েটার অ্যাক্সিডেন্ট নয়, মনে হচ্ছে যে জেনে বুঝে খুন করা হয়েছে স্যার। স্যার আমরা আরটিওতেও খোঁজ করেছি, ট্রাকের নাম্বারটা ওদের রেকর্ডেও নেই। দেখো বস, আর কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তো তখন হবে যখন বসের ফোন আসবে। তখন কি জবাব দেবো যে কাজটা অর্ধেক করেছি? স্যার এমন একটা খবর জানতে পেরেছি যার থেকে আমরা জানতে পারবো ওই মহিলাটি কে ছিল। সেটা কি? এটা ওই মহিলাটির ড্রেস, আর তাতে লন্ড্রির ট্যাগ লাগানো আছে। তাহলে এই ট্যাগ দেখে খোঁজ নাও কোন লন্ড্রি থেকে কাজিয়েছে, আর এই লন্ড্রি থেকে আমরা জানতে পারবো যে এই মহিলা কোথায় থাকতেন। স্যার ততদিন আমি এই বাচ্চাটাকে রেখে দেবো স্যার আমার বাড়িতে। আমি একে কিছুদিন আমার সাথে রাখতে চাই স্যার। স্যার আমিও আপনাকে সাহায্য করব। বসেরই ফোন। সালাম বস। আমার ওই বাচ্চাটাকে যে কোনো মূল্যে জ্যান্ত চাই, যে কোনো অবস্থায়। বুঝতে পেরেছিস তুই? হ্যাঁ বস। স্যার আপনি শান্ত হন, এবার ওকে আমি দেখছি। এই ছোট ব্যাপারটা আমার মাথায় আসেনি। এই বড় বড় অপরাধীকে আমি সহজেই কাবু করতে পারি, কিন্তু ছোট বাচ্চাকে বোঝা এত সহজ নয়, তাই না? স্যার একটা কথা বলি, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। আপনার জন্য কোনো কাজই অসম্ভব নয়। বড় বড় অপরাধীকে ধরেছেন, ছোট বাচ্চাকে সামলাচ্ছেন, শুধু প্রয়োজন একটাই, তো নিজের ভেতরে লুকিয়ে থাকা দয়াকে বের করুন, যার হৃদয়টা মোমের মতো, যে সবার কথা ভাবে, যে ভালোবাসতে জানে। আই মিন যে সবাইকে সম্মানও দিতে জানে। ব্যাস, আর চিন্তার কোনো কারণ নেই স্যার, আমি এসে গেছি। আরে ফ্রেডি, তুমি খুব ভালো হয়েছো, এসো। স্যার আমি যেই উপলব্ধি করলাম যে আপনি একা বাচ্চাটাকে সামলাতে পারবেন না, অমনি আমি চলে এলাম। দাও বাচ্চাটা দাও। ইটস ওকে স্যার, আমি বাচ্চাটাকে সামলাতে পারবে না, আমাকে দিয়ে দাও। কিন্তু ফ্রেডি, বাচ্চাটার ঘুম আসবে না এখন, ওকে ঘুম পাড়ানোর উপায় আমার জানা আছে। বাচ্চাটা দাও। স্যার ফ্রেডি কি করছো এটা? স্যার ফ্রেডি ছাড়ো না, বাচ্চাকে দিয়ে দাও শ্রেয়ার কাছে। স্যার প্লিজ, আমি সামলে নেব। আহা, কোনো রকম সমস্যা হবে না, ওকে চুপ করাবার ফর্মুলা আমার একদম জানা আছে। শ্রেয়া, টিভি রিমোটটা একবার দাও। এবার দেখবেন, এইবার দেখবেন স্যার, এই কার্টুন চ্যানেল দেখে বাচ্চা কিরকম চুপ হয়ে যাবে। কত নম্বর যেন এটা? ফ্রেডি ফ্রেডি, এক মিনিট এক মিনিট, ওই যে ক্লাসিক্যাল মিউজিকের চ্যানেলটা আরেকবার দাও তো। সুরের ওপর খুব টান দেখছি এর। তাই তো স্যার, বড় হয়ে মনে হচ্ছে খুব বড় শিল্পী হবে একজন। স্যার ওই যে দোকানটা।
এটা কাস্টমারের কাপড় প্যাক করে দাও, ঠিক আছে? হ্যাঁ স্যার। আপনারা কাপড় দিতে এসেছেন না নিতে এসেছেন? যদি দিতে এসেছেন তাহলে 5 দিন পরেই পাবেন, আর যদি নিতে এসেছেন তাহলে আমি আশা করি আপনারা 5 দিন পরেই এসেছেন। স্যার, আমি একজন ভীষণ সৎ ব্যবসায়ী। আমি আজ পর্যন্ত আমার কোনো কাস্টমারকে ঠকাইনি স্যার। হ্যাঁ, এই কাপড়টা আপনার এখানেই ধোয়া হয়েছিল তো? আগে হ্যাঁ ম্যাডাম, এই কাপড়টা তো আমাদের এখানেই ধোয়া হয়েছিল। আপনি এটাই জানতে চাইছেন যে এই কাপড়টা আসলে কার? বুদ্ধিমান মনে হচ্ছে, বলে দাও। হ্যাঁ, 1 মিনিট। রঘু, বইটা দাও। পেয়ে গেছি স্যার। এই কাপড়টা স্যার কোনো গোপী নামের মহিলার। গোপী? অ্যাড্রেসও আছে নিশ্চয়ই? না স্যার, অ্যাড্রেস তো নেই, কিন্তু ফোন নাম্বার আছে। দাও। স্যার, আমি তো আগে থেকেই সন্দেহ করছিলাম যে মেয়েটা এখানে কাপড় দিতে এসেছে। এরকম কি করেছিল সে? ম্যাডাম, আমি বললাম 5 দিন পরে কাপড়টা নিয়ে যাবেন, উনি বললেন 2 দিনের মধ্যে আসবেন। আমি বললাম না, তারপরে আমার সাথে ঝগড়া করে আর বলে যে কাঁচার কাপড় দিয়ে তোমাকে ঝুলিয়ে রাখবো, আর একজনের সাথে মোটরসাইকেলে করে কোথাও চলে যায়। ওই মোটরসাইকেলের লোকটার মুখটা দেখেছো তুমি? স্যার, সেই সময় সন্ধে হয়ে গিয়েছিল আর ওরা রোডের ওই দিকটায় দাঁড়িয়ে ছিল, তাই আমি দেখতে পাইনি স্যার। এই মোবাইল নাম্বারের মাধ্যমে আমরা ওই লোকটার কাছে পৌঁছে যাব। চুপচাপ থাক, বুঝলি? 1 মিনিট। এই তো হ্যাঁ। হ্যাঁ রজত, ওই মহিলার নাম গোপী তাহলে? ভেরি গুড। ওর মোবাইল নাম্বার থেকে ওর বাড়ির অ্যাড্রেস বের করো। এই কেসে এই মেয়েটার সম্পূর্ণ পরিচয় জানা দরকার, ঠিক আছে? রজত, পরে তোমায় ফোন করছি আমি। দয়া, তুমি তোমার বন্দুকটা নিচে রাখো, না হলে এই মেয়েটাকে কিন্তু আমি মেরে ফেলবো। দয়া, তোমার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, শুধু এই বাচ্চাটা আমাদেরকে দিয়ে দাও আর নিজের প্রাণ বাঁচিয়ে নাও। নিজের প্রাণের ভয়ে ভীত কাপুরুষদের আমরা সিআইডিতে এন্ট্রি দিই না। এই বাচ্চাটাকে যদি ভুল করে ছুঁয়েও ফেলিস তো তোদের সবার লাশ বেরোবে এখান থেকে। লাশ যদি বেরোয় তো এই মেয়েটার বেরোবে দয়া। আর তুমি মোরা বইবার জন্য রেডি থাকো। বন্দুক নিচে নামাও, নিচে নামাও বন্দুক। স্যার, আপনি আমার কথা ভাববেন না, আপনি গুলিটা চালান। এই চুপ! দয়া, বন্দুকটা নিচে রাখ, নিচে রাখ গান্ধায়া, না হলে আমি এই মেয়েটার খুলি উড়িয়ে দেবো। এই 1 মিনিট। এইটুকু একটা নিষ্পাপ শিশু কার কি এমন ক্ষতি করতে পারে? সে তো নিশ্চয়ই রাক্ষস, না হলেই এরকম ফুলের মতন শিশুকে আক্রমণ করে। স্যার, হ্যাঁ স্যার, ওই গুন্ডাটার ক্রিমিনাল রেকর্ড পাওয়া গেছে। কি নাম ওর? ওর নাম স্বামী, আর ওর ওপর কন্ট্রাক্ট কিলার আর কিডন্যাপিং এর 3টে কেস চলছে। কন্ট্রাক্ট কিলিং আর কিডন্যাপিং? কিন্তু এটা শুধু কন্ট্রাক্ট কিলিং এর কেস নয়, এটাতে অন্য কোনো মোটিভ আছে, খুব বড় উদ্দেশ্য আছে এদের। স্যার, মোবাইল কোম্পানি গোপীর যে অ্যাড্রেসটা দিয়েছিল ওটা ভুল স্যার। ভুল আছে? হ্যাঁ স্যার। তার মানে স্যার এসব আগে থেকে প্ল্যান করা। আরে, ওয়াইফের ফোন। কেমন লাগলো টিউন? ভাল লেগেছে না? হ্যাঁ স্যার, কাল রাতে দয়া স্যারের বাড়িতে যখন টিভিতে শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছিল তখন বাচ্চাটা হঠাৎ শান্ত হয়ে গেল আর হাসতে শুরু করলো। আচ্ছা,
সাধারণত এরকম মিউজিক শুনে বাচ্চারা লাফাতে থাকে। হ্যাঁ, কিন্তু এখন তো ওই ফ্রেডি স্যারের রিংটোনটা শুনে কি করে এত খুশি হয়ে গেল? স্যার হতে পারে যে যখন থেকে এই বাচ্চাটা জন্মেছে তখন থেকেই শাস্ত্রীয় সঙ্গীতই শুনেছে। হতে পারে ওর মা বাবার মধ্যে কেউ একজন সঙ্গীতকার বা গায়ক কেউ। অভিনগরে গিয়ে খোঁজ নিতে হবে যে ওখানে কোনো শাস্ত্রীয় সঙ্গীত বিদ্যালয় আছে কিনা। তা থেই তা তা থেই 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 তা থেই তা তা। এক মিনিট। স্যার, মনে হচ্ছে ঠিক জায়গাতেই এসেছি। নমস্কার। নমস্কার। আরে বাহ, এই বাচ্চাটা খুব সুন্দর তো। বাহ, পায়ে তো দেখছি নাচের ছন্দও আছে, কিন্তু নাচ শেখার পক্ষে ওর বয়সটা বড্ড কম। গুরুজি, আমরা এখানে বাচ্চাটাকে নাচ শেখানোর জন্য নিয়ে আসিনি। তাহলে এই ছোট্ট বাচ্চাটাকে এখানে কেন এনেছেন? আমরা সিআইডি অফিসার। এই বাচ্চাটার ব্যাপারেই আপনাকে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। ও হ্যাঁ, জিজ্ঞাসা করুন। একটু এই বাচ্চাটাকে দেখুন। আপনি চেনেন কি একে? দেখেছেন কখনো? আগে না, এই বাচ্চাটাকে আমি কোনোদিনই দেখিনি। আপনি এই মহিলাটিকে চেনেন? আরে এই তো আমাদের পাশেই বেবি ডে কেয়ার সেন্টারে কাজ করে। বেবি ডে কেয়ার সেন্টার? এক্সকিউজ মি, আপনি এই মেয়েটিকে চেনেন কি? এ তো গোপী, আমাদের আয়ার কাজ করে, কিন্তু ওর হয়েছেটা কি? কাল একটা ট্রাক অ্যাক্সিডেন্টে এর মৃত্যু হয়ে যায়। যাই হোক, আপনি এই বাচ্চাটার ব্যাপারে কি জানেন বলুন। ওর নাম ববি আর ওর মায়ের নাম জুহি। ও এলএসটি সোসাইটিতে থাকে। এলএসটি সোসাইটি? স্যার, হ্যাঁ নিখিল। স্যার এই দেখুন, ববির মা জুহিকে মেরে দিয়েছে। এই দেখো, গুলিটা গলায় আর পেটে মারা হয়েছে। মনে হচ্ছে এ মারা গেছে অনেকক্ষণ হয়ে গেছে, রক্ত একদম শুকিয়ে গেছে। স্যার, আমার এরকম মনে হচ্ছে এদের কোথাও দেখেছি, কিন্তু মনে পড়ছে না কোথায়। স্যার, স্যার ওই দেখুন। স্যার, রক্তওয়ালা জুতোর চিহ্ন। এই দেখো রবি, চপ্পলটা তো একদম সেই রকম, যেই রকম চপ্পল গোপী পরেছিল। এই মহিলা যে চপ্পলটা পরেছিল সেই চপ্পলের নিচের দিক থেকে আমরা কিছু রক্তের নমুনা পেয়েছি, আর ওখান থেকেও আমরা শুকনো রক্ত পেয়েছিলাম। স্যার, কোনো কানেকশন থাকতে পারে কি? কিন্তু স্যার, গোপী তো অপরাধীদের সাথেই ছিল। ও জানলা দিয়ে বাচ্চা নিয়ে কেন পালাবে? এটা বুঝতে পারছি না যে ও এখানে কেন এসেছিল। ও তো আয়ার কাজ করতো ওখানে, তাই না? কিন্তু স্যার, জুহিকে মারার পরে বাচ্চাকে কিডন্যাপ করার কি দরকার ছিল? একটা বাচ্চাকে নিয়ে কারোর কি লাভ হতে পারে? স্যার, স্যার আমার মনে হচ্ছে এটা জুহির স্বামীর ছবি। নিখিল, এটা জুহির বেঁচে থাকা স্বামীর ফটো না, উনি মারা গেছেন। হ্যাঁ, আর এই ছবিটাতে মালা পরানো ছিল। একটা কাজ করো, এই ঘরটাকে ভালো করে খোঁজো, দেখো কি পাওয়া যায়। স্যার,
স্যার, হ্যাঁ প্রবি, স্যার এই দেখুন। তাতে জুহি একজন অ্যাক্ট্রেস ছিল, তার জন্যই ও নিজের পোর্টফোলিও বানিয়েছিল। মনে পড়েছে স্যার, আমি ওনাকে একটা পাঞ্জাবি ছবিতে দেখেছিলাম, ওটাতে হিরোইন ছিলেন ইনি। আচ্ছা, হ্যাঁ স্যার, এই বাড়ির সম্বন্ধে আরো কিছু তথ্য এখানে আছে। স্যার, এই হলো ভোটার আইডি। এতে জুহি নাম নয়, বরং আসল নাম হলো শীতল। আর এটা জীবন শান্তি আশ্রমের রিসিপ্টও আছে স্যার। ও তাহলে এই ব্যাপার। এই জুহি ওরফে শীতল 5 বছর একটা আশ্রমে ছিল, আর 1 বছর আগেই আশ্রম থেকে বাইরে এসেছে। কিন্তু স্যার, একটা ফিল্মের হিরোইন 5 বছর ধরে আশ্রমে কেন থাকবে? এই দেখো, শীতলের বাবা রবিকান্তর নাম লেখা রয়েছে এই কার্ডে। স্যার, এই হলো ডক্টর রবিকান্তের বাড়ি, অনেক বড় সায়েন্টিস্ট। স্যার, এই বাড়িটা তো মনে হচ্ছে অনেকদিন ধরে বন্ধ হ্যাঁ আছে। রজত, এই দেখো কত পুরনো খবরের কাগজ এখানে পড়ে আছে, আর কত চিঠি পড়ে আছে লেটার বক্সে। তোমরা দুজনে ভেতরে গিয়ে খুব ভালো করে খোঁজ নাও, দেখতে হবে চিঠিতে কি লেখা আছে। আমাদের আগে এখানে কেউ এসেছিল, হয়তো কিছু খুঁজতে। দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, লিগাল নোটিশ? এই যে শুনছেন, শুনুন, দেখুন আমরা সিআইডি থেকে এসেছি। একটা কথা বলুন, আপনি রবিকান্ত বাবুকে চেনেন? হ্যাঁ স্যার, 10 বছর ধরে উনি আমার প্রতিবেশী। হঠাৎ ওনার মৃত্যুর খবর শুনে খুব দুঃখ পেলাম। হঠাৎ মৃত্যু হয়েছে রবিকান্ত বাবুর? কবে, কিভাবে? গাড়ির এত স্পিড ছিল যে উনি আর কন্ট্রোল করতে পারেননি, গিয়ে নদীতে পড়ে গিয়েছিলেন উনি। ও মাই গড। বলে দাও। না স্যার। আচ্ছা, ওই রবিকান্ত বাবুর কি অ্যাক্সিডেন্টই ছিল নাকি? অ্যাক্সিডেন্টে ছিল স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যেতে পারেন। এটা কিসের নোটিশ মনে হচ্ছে? এটা রাখো। মাই গড, এটা তো রবিকান্ত বাবুর বাড়ির নিলামের নোটিশ। স্যার, এত তাড়াতাড়ি নোটিস? গত মাসেই তো রবিকান্ত বাবুর মৃত্যু হয়েছে। সেটাই তো পুরবি, গত মাসে রবিকান্ত বাবু মারা যান, আর তারপরে ওনার ছেলে শীতলের মৃত্যু হয়েছে। কোনো কোইন্সিডেন্ট এটা নয়, কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা অন্য কোনো ব্যাপার। কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে। আর এখন দেখো, শীতলের বাচ্চাটারও প্রাণ সংশয়। এই রবিকান্ত বাবুর অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে হবে, ওই উকিলের সঙ্গে কথা বলতে হবে, খোঁজ নিয়ে দেখতে হবে এই বাড়িটা নিলাম করার রহস্যটা কি। ও, রবিকান্ত বাবুর প্রপার্টির নিলামের নোটিশ এ তো আমিই তৈরি করেছি। এগুলো আপনারা কোত্থেকে পেলেন? ওনার বাড়ি থেকে। আরো একটা কথা, ওনার মেয়ে শীতলকে কেউ খুন করেছে। শীতলকে খুন? কিন্তু কে করেছে সেটা জানার জন্যই তো আমরা আপনার কাছে এসেছি। আমি কিছু বুঝলাম না। রবিকান্ত বাবু আর শীতলের পরে এই বাড়িটার দাবিদার কে হতে পারে? শীতল দেবীর ছেলে ববি। শুধু এই বাড়িটাই নয়, কাসারাতে যে 50 একর জমি আছে সেটাও ববির নামে হয়ে যাবে। আচ্ছা, আর এই নিলামের আইডিয়াটা কার ছিল? রবিকান্ত বাবুর ছোট ভাই রাকেশের। রাকেশ? এই রাকেশের বিষয়ে আর কিছু জানেন আপনি? আগে হ্যাঁ, এদের পরিবারকে আমি ধরুন মোটামুটি 15 বছর ধরে চিনি। ওনাদের সমস্ত লিগ্যাল ম্যাটার্স আমিই দেখাশোনা করি। রবিকান্ত আর রাকেশের বাবা যখন মারা যান, তো ওনার প্রপার্টির সব থেকে বড় ভাগ রবিকান্ত বাবু পান, আর শুধু 15% রাকেশ পায়। এরকম কেন করেছিলেন ওদের বাবা? আসলে রাকেশের ব্যবহারে
এবং ওর আচরণে ওনার পিতা ভীষণ অখুশি ছিলেন আর রাকেশের উপর একদম ভরসা করতেন না। তাহলে সেটা শুনে তো রাকেশ বাবু নিশ্চয়ই খুব রেগে গেছিলেন। আগে হ্যাঁ, খুব। শুধু তাই নয়, ও নিজের দাদার সঙ্গে সমস্ত সম্পর্কও ছেদ করেছিল। তারপর হঠাৎই দিওয়ালির দিন এসে দাদাকে জড়িয়ে ধরে, তারপর সমস্ত বিদ্বেষ দূর হয়ে যায়। হতে পারে এটা রাকেশের কোনো চাল, রবিকান্ত বাবুর ভরসা জিতে নিয়ে তার ক্ষতি করার জন্য। স্যার, এটাও তো হতে পারে যে ববিকে রাকেশ বাবু কিডন্যাপ করিয়েছিলেন। সেটা তো রাকেশের সঙ্গে দেখা করেই জানা যায়। এক্সকিউজ মি, আগে বলুন। আমরা সিআইডি থেকে। ডক্টর রবিকান্তের ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন। আগে ডক্টর রবিকান্ত আমার গুরুর মতো ছিলেন। আপনি আগে আমার নাম মনীষ। এই ল্যাবে যত রিসার্চ যা হয় সেসব আমি ফাইন্যান্স করি। মিস্টার মনীষ, আমরা ডক্টর রবিকান্তের মৃত্যুর ব্যাপারে আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। ওনার মৃত্যুতে আমরা সবাই ভীষণ শোকতপ্ত হয়েছি। শুধুমাত্র এই ল্যাবেরই নয়, আমাদের দেশেরও অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কিন্তু এই কথায় আছে না, কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না। কিন্তু আমার তো মনে হচ্ছে উনি মারা যাওয়ায় অন্য কারো কপাল খুলে গেছে। আমি ঠিক বুঝতে পারলাম না। আমরা সন্দেহ করছি যে কারের অ্যাক্সিডেন্ট হয়নি, ওটা করানো হয়েছে। মানে কেউ ওনার মার্ডার করেছে? হয়তো। আচ্ছা, এটা বলুন, কি নিয়ে রিসার্চ করছিলেন ডক্টর রবিকান্ত? সে ব্যাপারে তো উনি কখনো কাউকে কিছু বলেননি। উনি একটা টপ সিক্রেট রিসার্চ করছিলেন, সেই জন্য সে ব্যাপারে কখনো কোনো কথা বলেননি। স্যার, উনি কেমন যেন ভয় ভয় থাকতেন। কেন? কার উপরে? এই ব্যাপারে উনি কাউকে কিছু বলেননি, কিন্তু ওনার যত রিসার্চের পেপার আছে না, সেগুলো উনি ওনার কেবিনের লকারে রাখতেন। আর ধরে নিন প্রায় রোজই উনি ওনার লকারের পাসওয়ার্ড চেঞ্জ করতেন। কে জানে কেন। মনে হচ্ছে এই রিসার্চের জন্যই ওনাকে খুন করা হয়েছে। ওনার কেবিনটা দেখান তো। স্যার, গাড়িটা তো এখানেই দাঁড়িয়ে আছে, রাকেশ বাড়িতেই থাকবে। হ্যাঁ, স্যার, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই, দরজা খুলছে না। আছে, বাড়ির ভেতরে কেউ আছে, ওই তো শব্দ পাচ্ছি। খুলে ফেলো দরজাটা। সাবধানে, 3-3টে খুন করেছো। রবি, এদিকটা যাও। অজত, স্যার, অজত উপরে আছে। তুমি ওদিকটা দেখো। আপনারা কারা? সিআইডি। কিন্তু আমি কি করেছি? কি কাজ করেছে? হ্যাঁ, কি কাজ করেছো? এখনই জানা যাবে কি কাজ করেছো। এর বাড়িটা ভালো করে সার্চ করো তোমরা। স্যার, আপনি পুরো বাড়িটার তল্লাশি নিয়ে নিন, কিন্তু প্লিজ আমাকে এটা তো বলুন আমার দোষটা কি? রবিকান্ত আর শীতলকে তুমি কেন খুন করিয়েছো?
শীতলের খুন হয়ে গেছে স্যার? কবে এবং কিভাবে? কবে আর কিভাবে? বড় ভালো সাজার চেষ্টা করছো রাকেশ বাবু, হ্যাঁ? স্যার প্লিজ আমার কথা বিশ্বাস করুন, এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না। মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি। রবিকান্ত আর শীতলকে তুমি আগে খুন করাও, আর তারপরে শীতলের বাচ্চাটাকে কিডন্যাপ করো। এই মহিলাকে তুমি টাকা দিয়েছিলে তো এসব করার জন্য? কে? না না স্যার, আমি কিছু করিনি। এই মহিলাকে তো আমি প্রথমবার দেখছি। স্যার আমি রবি দাদা, আর শীতলের খুন কেন করাবো? এই জন্য, এই সম্পত্তির জন্য। এটা সম্পত্তির পেপার, তাই তো? কে? আর তুমি এটাও জানতে যে রবিকান্ত আর শীতলের মৃত্যুর পরে এই পুরো সম্পত্তি শীতলের ছেলের নামে হয়ে যাবে। যদি যদি শীতলের ছেলে নাবালক থাকে, তাহলে বিশাল সম্পত্তির মালিকানা তোমার নামে হয়ে যাবে। এটাই চেয়েছিলে তো তুমি? হ্যাঁ স্যার, কিন্তু কিন্তু কি? কিন্তু কে? কিন্তু স্যার আমি কারোর খুন করিনি, আর না তো আমি ববিকে কিডন্যাপ করিয়েছি। আমার কথা বিশ্বাস করুন। তোমাকে বিশ্বাস করব? কেন? কেন বিশ্বাস করব তোমাকে আমি? হ্যাঁ, কোনো প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, এক মিনিট। রবিকান্ত চ্যারিটি ফাউন্ডেশন, 50 লক্ষ টাকা। হ্যাঁ স্যার, সম্পত্তিতে যতটা আমার ভাগ ছিল সেই সমস্ত কিছু বিক্রি করে আমি রবি দাদা চ্যারিটিতে দান করতে যাচ্ছিলাম। স্যার ভগবানের দেওয়া আমার কাছে সবকিছু আছে। টাকার জন্য আমি আমার দাদার খুন করব কেন? স্যার এটা কি? লকার তো খালি। খালি? অভিজিৎ, এই দেখো অভিজিৎ, এইটা হচ্ছে রিসার্চ পেপার, উড়িয়ে দেওয়া হয়েছে। সেই পেপারটাই তো? হ্যাঁ স্যার, এটা তো ওই রিসার্চ পেপার যেটাতে রবিকান্ত স্যার রিসার্চ করছিলেন। কিন্তু উনি এটা জ্বালালেন কেন? হয়তো উনি এটা ভেবেছিলেন যে এই রিসার্চ পেপারগুলো কোনো খারাপ লোকের হাতে না পড়ে যায়। পঙ্কজ কিছু পেলে? না স্যার, সব ফাইল ডিলিট করা দেখছি। একটা ফাইল আছে, সেটা খোলার চেষ্টা করছি। এক সেকেন্ড স্যার। স্যার ওপেন হয়ে গেছে। কি আছে এতে? বুঝতে পারছি না, সায়েন্সের কোনো ফর্মুলা হবে হয়তো। আমি তো কিছুই বুঝতে পারছি না দেখে। আমি দেখছি। ও না অভিজিৎ, এটা কোনো সায়েন্সের ফর্মুলা নয়, এটা হচ্ছে ভাইরাসের টেস্টিং রিপোর্ট। তার মানে কি বলছেন স্যার? মানে এটা এই, যেমন বিষে বিষে বিষক্ষয়, তেমনি কোনো এক অসুখের চিকিৎসা ওর ভাইরাসের দ্বারাই করা হয়ে থাকে। আর সেই ভাইরাসের টেস্ট কোনো মানুষের উপর করছিল ডক্টর রবিকান্ত। কিন্তু এটা কোন ভাইরাস? এটা বেলকভ নামের ভাইরাস, খুব রেয়ার ধরনের ভাইরাস, একদম শুনিনি এর কথা। কিন্তু স্যার এই ভাইরাসটা টেস্ট করা হচ্ছিল কার উপরে? মাই গড, আমি বুঝেছি অভিজিৎ। আরে কে সে? এখন নয়, 1 ঘন্টা পরে আমি তোমার সঙ্গে বিউরোতে মিট করছি, কনফার্ম করে তোমাকে জানাচ্ছি। সচিন, জানতে পেরেছো ডক্টর রবিকান্ত ল্যাবে কিসের রিসার্চ করতেন? না স্যার, এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। সালুকে স্যার বলে গেছেন যে 1 ঘন্টার মধ্যে উনি ফিরে আসছেন। বস, জানতে পেরেছি, আমি সব জানতে পেরেছি। আরে সালুকে বলো না। বস, ওই রিসার্চ ল্যাবে আমরা যে পেশেন্টের রিপোর্টটা পেয়েছি তার মধ্যে পলকভ নামের ভাইরাস ছিল। সেটা কি রকম ভাইরাস? সেইটা তো জানতে চেষ্টা করছি, কিন্তু একটা টেনশন আছে বস। কি কথা টেনশন? বস, আমি যখন জানতে চেষ্টা করলাম তখন জানতে পারলাম যে পলকভ নামের কোনো ভাইরাসই নেই।
আরে তাই যদি হবে ডক্টর সালুখে, তাহলে ওই রোগীর শরীরে এই ভাইরাস এলো কি করে? ওইটাই তো বস, যখন আমি এই বাচ্চাটার ব্লাড টেস্ট করলাম দ্বিতীয়বার, তখন আমি জানতে পারলাম যে ওর হিসক্লেস্টিয়া নামের অসুখ আছে, শ্বাসের অসুখ, যার কোথাও কোনো চিকিৎসা হয় না। কিন্তু যখন আমি বাচ্চাটা ব্লাড টেস্ট করলাম, তখন জানতে পারলাম যে হিসক্লেস্টিয়ার ক্রিয়া ওর শরীরে ও রক্তে আস্তে আস্তে কমছে। সেটা কিভাবে? সেটাই তো প্রবলেম বস। যখন আমি বাচ্চাটা ব্লাড টেস্ট দ্বিতীয়বার করলাম, তখন জানতে পারলাম যে ওর শরীরে অন্য অন্য ধরনের ভাইরাস আছে, যার কারণে হিসক্লেস্টিয়ার প্রভাব ওর শরীরে আস্তে আস্তে কমছে। আর এই ভাইরাসগুলোর মধ্যে পলকপ ভাইরাসও আছে। মানে ওই টেস্ট রিপোর্টটা বাচ্চার ছিল? হ্যাঁ, একদম। তার মানে এখানে যা কিছু ঘটেছে এই পলকপ ভাইরাস থেকেই ঘটেছে। কেউ তো একজন আছে এই পলকপ ভাইরাসকে নিজের আয়ত্ত নিতে চেয়েছিল। হ্যাঁ স্যার, ডক্টর রবিকান্ত ভাইরাসের সমস্ত স্যাম্পল আর রিসার্চের সব মেটেরিয়াল নষ্ট করে ফেলেছেন স্যার। এখন এই ভাইরাসটা ওই বাচ্চাটার মধ্যেই রয়েছে। তার মানে সচিন, বাচ্চাটার জীবনের ঝুঁকি আছে। স্যার স্যার, না না, না না, না, না না, বাবা। এসিপি স্যারের ফোন। হ্যাঁ স্যার। কি? বাচ্চাটার বডিতে ভাইরাস ইনজেকশন দেওয়া হয়েছে? স্যার, মনে হয় ওই জন্যই ওর টেম্পারেচার কিছুতেই নিচে নামছে না। হ্যাঁ স্যার, আমরা ওখানেই যাচ্ছিলাম। ঠিক আছে স্যার, ওকে, চলো। হ্যাঁ স্যার। চল চল। ববির জ্বরটা কিন্তু বাড়ছে স্যার। শ্রেয়া, back! স্যার, স্যার, আমরা এখানে শ্রেয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার। গুলি শেষ হয়ে গেছে শ্রেয়া। এই রাখ রাখ, বন্দুক নামা। তোর খেল খতম, চল বন্দুক নিচে রাখ। এই দে আমাকে, দে দে বাচ্চাটা, দে দে বাচ্চাটা, দে আমাকে, দে দে।
এরা বাঘেদের শিকার করতে বেরিয়েছিল। বল, কার কথা অনুযায়ী এই কাজ করেছিস? লজ্জা হওয়া উচিত তোর। একটা দুধের শিশুর সঙ্গে এরকম ঘৃণ্য কাজ করলি তুই। আমার কিছু করার ছিল না অফিসার। আমি ডক্টর রবিকান্তের রিসার্চের ওপর লক্ষাধিক টাকা খরচ করেছি, এইটা ভেবে যে রিসার্চ সফল হলে আমি কোটি কোটি টাকা রোজগার করব, আমার কোম্পানির শেয়ার আবার টপে চলে আসবে। কিন্তু ডক্টর রবিকান্ত তার আবিষ্কারটা তোকে নয়, সরকারকে তুলে দিতে চেয়েছিল, যাতে আমাদের দেশের সাধারণ লোকেদের লাভ হয়। আর এই ব্যাপারটা তোর সহ্য হয়নি। কি করে সহ্য করব স্যার? লক্ষাধিক টাকার জুয়া আমি খেলেছি, সমস্ত রিস্ক আমি একা নিয়েছি, আর ডক্টর রবিকান্ত ওই ফর্মুলা গভর্নমেন্টকে দিতে চাইছিল, যেটার জন্য আমি একটা কানা কড়িও পেতাম না। আর এই কথাটা ওনাকে বোঝানোর আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু উনি আমার একটা কথা শোনেননি। ববিকে কিডন্যাপ করার প্ল্যানটা তার মানে তোমারই ছিল? হ্যাঁ স্যার। আর যখন আমি জানতে পারলাম যে ডক্টর রবিকান্ত ওই ভাইরাসটা ববির শরীরে ইনজেক্ট করে দিয়েছেন, তখন আমি গোপীকে আয়া বানিয়ে ওখানে পাঠালাম আর ববিকে অপহরণ করার প্ল্যান করলাম। কিন্তু গোপী যখন তোমার এই নোংরা প্ল্যানটার সম্পর্কে জেনে গেল, তখন ওর ভেতরের মমতা জেগে গেল আর ও ববিকে নিয়ে পালিয়ে গেল। আর ওরই মূর্খামির জন্য আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে গেল। নিজের মৃত্যুর জন্য ও নিজেই দায়ী। তোর মতন শয়তানের পূজারীরা মনুষ্যত্ব কি জিনিস কোনোদিনই বুঝতে পারবি না। তোর তো এমন শাস্তি হওয়া উচিত যা দেখে শয়তানেরও যেন আত্মা কেঁপে ওঠে। স্যার, আমাদের এই ববির ভবিষ্যতের জন্য কিছু করা দরকার স্যার। হ্যাঁ, এর ভবিষ্যতের পুরো ব্যবস্থা করে রেখেছি। স্যার, এসো রাকেশ। স্যার, আজকের পরে ববিকে আমি দেখাশোনা করব। নিজের ভাইয়ের ছেলের মতন নয়, বরং নিজের ছেলের মতোই ওকে বড় করব। এ তো সত্যি আনন্দের কথা। তবে জীবনে কখনো এই বাচ্চাটার কোনো প্রয়োজন পড়লে আমাদের অবশ্যই জানাবেন, সেটা আমরা আনন্দের সঙ্গে করব। থ্যাংক ইউ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.